প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা, আজকে 5ই মে আমার পরিবারের জীবনে একটা বিশেষ দিন। আজকে পরিবারের সঙ্গে থাকা খুব দরকার ছিল, কিন্তু গত বছরেও এই দিনটিতে আমি দিল্লিতে ছিলাম ডিএ মামলার প্রয়োজনে। আজকেও আমরা দিল্লির পথে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পেলাম না। যাই হোক, এটা ব্যক্তিগত পরিসরের আলোচনার জায়গা নয়। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 4 মে অর্থাৎ গতকাল নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে পূর্বতন শাসক দল জনপ্রত্যাখ্যাত হয়েছেন এবং বিজেপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সংসদীয় গণতন্ত্রে গণদেবতাই হচ্ছেন শেষ কথা বলার অধিকারী। কাজেই সংসদীয় গণতন্ত্রের সৌজন্য মেনে নতুন যে শাসক দল সরকারে এলেন সেই সরকারকে স্বাগত জানাই, তার সাফল্য কামনা করি। 1982 সালে আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তৈরি হয়েছিল। সেই সময়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সরকার এবং কর্মী সংগঠনের সম্পর্কের বিষয়ে, আজও সেই একই সিদ্ধান্ত আমাদের কার্যকর আছে। আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকারে যে শাসক দলই আসুন না কেন, সরকার আদতে মালিক এবং রাজ্য কর্মীরা আদতে শ্রমিক। সরকার এবং রাজ্য কর্মীদের মধ্যে সম্পর্কটা মালিক শ্রমিকের। এখানে সরকারের র্যাশনাল বিহেভিয়ার বা যুক্তিসঙ্গত আচরণ হচ্ছে কম বেতন দিয়ে, কম মজুরি দিয়ে, কম সুযোগ সুবিধে দিয়ে বেশি সময় কাজ করিয়ে নেওয়া। আর কর্মী পক্ষের অর্থাৎ শ্রমিক পক্ষের র্যাশনাল বিহেভিয়ার হচ্ছে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ গড়ে তুলে সরকারের কর্মী বিদ্বেষী বা কর্মী স্বার্থ বিরোধী সিদ্ধান্ত এবং কর্মসূচির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা এবং সরকার বা মালিককে বাধ্য করা তাদের দাবি পূরণে। এবং আমাদের সংগঠন দৃঢ়ভাবে এটাও বিশ্বাস করে যে দীর্ঘ কয়েক দশক ধরে আমরা যে সারা ভারতের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অর্থনৈতিক এবং অধিকার এর প্রশ্নে যথেষ্ট নিচের অবস্থানে রয়েছি, তার কারণ হচ্ছে আমরা কখনোই ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে নিজেদের সরকারের বিপরীতে তুলে ধরতে পারছি না। দুঃখের হলেও এটা সত্যি, আমরা চাকরি জীবনের শুরুতে শুনেছিলাম রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতাদের মুখে যে সেই সময় ফেডারেশন কংগ্রেস সরকারকে সমর্থন করত, অর্থাৎ 77 পূর্ববর্তী সময়। আবার 34 বছরের বাম শাসনে আমরা দেখেছি আমাদেরই মধ্যে একটা বিরাট অংশ স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে নিয়েছিলেন বামফ্রন্টকে চোখের মণির মতো রক্ষা করার জন্য, এবং সেই স্বঘোষিত দায়বদ্ধতা হেতু 34 বছরে একটি দিনের জন্য আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাইনি। যদিও পূর্বতন বাম সরকার রূপা 2009-এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়ার অধিকারটাকে স্বীকৃতি দিয়ে গিয়েছিলেন বলেই আমরা মামলা করতে পেরেছিলাম এবং মামলায় এই ঐতিহাসিক জয় আমরা আদায় করে আনতে পেরেছি। সে কারণে আমরা পূর্বতন সরকারকে নিশ্চয়ই বামফ্রন্ট সরকারকে কৃতজ্ঞতা জানাবো, অভিনন্দন জানাবো। কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে কর্মচারীদের একটা বড় অংশকে সরকার সমর্থক হিসেবে কর্মচারী আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু কর্মচারী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা অধিকার এর স্বীকৃতি পেলেও আমরা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কখনোই 34 বছরে ডিএ পাইনি বা অন্যান্য দাবিদার ক্ষেত্রেও আমরা পিছিয়ে থেকেছি। পঞ্চম রাজ্য বেতন কমিশনের 27 মাসের
যে বর্ধিত বেতন তা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আবার নতুন সরকার এসেছে, সেই সরকার তৃণমূল সরকার, কংগ্রেস তৃণমূল জোট হিসেবে এই সরকার এসেছিল ক্ষমতায়। সেই সরকারের সময়ও আমরা লক্ষ্য করেছি যে কর্মচারীদের একটা বড় অংশ সেই একই বন্ধু সরকারের তত্ত্ব মেনে স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে নিয়েছেন। এই তৃণমূল সরকারটাকে বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষা করার স্বঘোষিত দায়বদ্ধতা থেকে কর্মচারীদের একটা বড় অংশকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছেন। এবং তারা শুধু আন্দোলন থেকে দূরেই সরে থাকেননি, সেই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তারা কিন্তু কর্মচারী আন্দোলনের পিঠে ছুরি মেরেছেন সরাসরি। যারা প্রতিবাদী কর্মচারী আন্দোলনে যোগ দিয়েছেন তাদের প্রতিহিংসামূলক বদলি, ডিটেলমেন্ট, তারপরে মিথ্যে মামলা, শোকজ, সাসপেনশন এবং শাসক দল, পুলিশ এবং প্রশাসনের ত্রিমুখী মদতে তাদের উপর অত্যাচার নামিয়ে এনেছেন। আবার নতুন সরকার আসছে বিজেপির নেতৃত্বে, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি সরকার গড়বে। তা আমরা আতঙ্কিত আবার না দেখি আর এক শ্রেণীর কর্মচারী এই বিজেপি সরকারটাকে পেটের লিভারের মতো রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে বসেন এবং কর্মচারী আন্দোলন থেকে কর্মচারীদের একটা বড় অংশকে শাসক দলের সমর্থক হিসেবে দূরে সরিয়ে রাখেন। এমনটা হলে সেটা খুব দুর্ভাগ্যজনক হবে। আশা করব অতীতের অভিজ্ঞতা থেকে কর্মচারীরা আবারও এই নতুন সরকারকে পেটের লিভারের মতো রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা নেবেন না। যাই হোক, সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত স্পষ্ট। আমরা সংসদীয় সৌজন্য মেনে, সংসদীয় গণতন্ত্রের সৌজন্য মেনে এই সরকারকে নিশ্চয়ই স্বাগত জানাচ্ছি, কিন্তু সাথে সাথে অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে এই সরকারও যদি কর্মী বিদ্বেষী, কর্মী স্বার্থ বিরোধী নীতি এবং কর্মসূচি নেয় তাহলে তার বিরুদ্ধেও কিন্তু আমাদের আন্দোলন চলবে এবং আমাদের প্রয়োজন হলে যদি আইনে লড়াই করতে হয় সে লড়াইও চলবে। নির্বাচনের প্রাক্কালে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে ৪৫ দিনের মধ্যে, ক্ষমতায় বসার ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের বর্ধিত যে বেতন এবং পেনশন সেটা লাগু করে দেবেন তারা, অর্থাৎ কর্মচারীরা হাতে বর্ধিত বেতন পাবেন, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে ৬.৫ লক্ষেরও বেশি স্থায়ী পদে রাজ্য কর্মীদের শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদগুলো পূরণ করবেন এবং সেই পূরণটা হবে ঘুষ বা রাজনৈতিক দলীয় রাজনৈতিক আনুগত্যের উপর নির্ভর করে নয়, মেধা, যোগ্যতা এবং তার দক্ষতার ভিত্তিতে নিরপেক্ষভাবে এই নির্বাচন হবে। এখন এগুলো যদি হয়, যদি এই সরকার প্রতিশ্রুতি রাখেন এই শাসক দল, তাহলে নিশ্চয়ই আমরা তাদের অভিনন্দন জানাবো এবং তারা প্রতিশ্রুতি রাখছেন কি রাখছেন না এটার জন্য আমাদের ভারত ভ্রমণে যাওয়ার দরকার নেই। তারা অত্যন্ত সময়ভিত্তিক একটা সূচি দিয়েছেন যে ৪৫ দিনের মধ্যে এই বিষয়গুলো আমরা পাবো এবং ডিসেম্বরের মধ্যে এই নতুন ৬.৫ লক্ষাধিক যে স্থায়ী কর্মীর পদ তাতে স্বচ্ছভাবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবে। আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখব। আপনারা জানেন পূর্বতন সরকার ২০১২ সালের ১০ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিয়েছিলেন। যে পুলিশ কর্মীরা এই অধিকারটা পেয়েছিলেন ১৯২৩ সালে ব্রিটিশ সরকারের সময়, এবং আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলাম এই সরকারটা অর্থাৎ তৃণমূল সরকার কর্মচারীদের অধিকার এবং অর্থনৈতিক দায়বদ্ধতার প্রশ্নে ব্রিটিশ সরকারের থেকেও ভয়ঙ্কর। তারপরে একে একে সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার যেগুলো আমরা দীর্ঘ সংগ্রামের ফলে অর্জন করেছিলাম সেগুলো এই সরকার কেড়ে নিয়েছিলেন। এমনকি নবান্নে বা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে মিটিং, মিছিল, স্লোগান, পোস্টারিং বা এমনকি সমবেত হওয়া এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল প্রশাসন থেকে
পুরোপুরি কর্মচারী আন্দোলনকে সরিয়ে দেওয়া হয়েছিল। তা আমরা আশা করব নতুন সরকার আমাদের এই অধিকার ফিরিয়ে দেবেন, ঠিক যেভাবে পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে আমরা প্রশাসনিক ভবনগুলোতে আমাদের কর্মচারী আন্দোলন করতে পারতাম বিনা বাধায়, অর্থাৎ বিনা সরকারি বাধায়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নবান্নে আমরা আমাদের প্রবেশাধিকার নেই। আপনারা জানেন যে নবান্নে আমাদের ঢুকতে দেওয়া হয় না। তা আমরা আশা করব নতুন সরকার ক্ষমতায় আসার পরে, বাম আমলে কিন্তু এই প্রসঙ্গে উল্লেখ করতেই হয়, বাম আমলে মহাকরণ ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র। সে সময় কিন্তু প্রোটেক্টেড এরিয়ায় মাননীয় মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ সচিবরা বসতেন, মুখ্য সচিব সহ, স্বরাষ্ট্র সচিব সহ তারা বসতেন, এবং আমরা যাতে মন্ত্রী বা মাননীয় মন্ত্রীদের ঘরে যেতে পারি, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারি, তাদের সঙ্গে আমাদের বক্তব্য জানাতে পারি, এই জন্য প্রতিটি কর্মচারী সংগঠনকে 5টি করে প্রোটেক্টেড এরিয়া পাস দেওয়া হতো। আমরা সেই পাস নিয়ে সংরক্ষিত এলাকায় যেতাম। আমরা নতুন সরকারের কাছে আশা করব তারা এই ধরনের ব্যবস্থা আবার ফিরিয়ে আনবেন। মানুষ তো আশাই করে, যদিও এর আগে বারবার আমরা যে শাসক দল এসেছে তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ভরসা রেখে পরবর্তীকালে বুঝেছি এই নির্বাচনী প্রতিশ্রুতি আসলে নির্বাচনী জুমলা। কিন্তু বিজেপি নতুন ক্ষমতায় এসেছে, এখনই এতটা হতাশা ব্যক্ত করব না, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আগামীকাল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ ডিএ মামলার শুনানি। আমরা খুব দুঃখের সঙ্গে বলছি, 2018 সালেই রাজ্য কর্মীরা আদালতের নির্দেশ মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ বা পেনশনাররা ডিয়ারনেস রিলিফ পেয়ে যেতেন। কিন্তু একেবারে চূড়ান্ত কর্মী বিদ্বেষী একটা সরকার, কর্মী স্বার্থ বিরোধী একটা সরকার আসীন থাকার ফলে 2018 সাল থেকে 2026 সাল আজও আমরা মহামান্য সুপ্রিম কোর্টে গত 5ই ফেব্রুয়ারি অত্যন্ত সুনির্দিষ্ট রায় হয়ে যাওয়ার পরেও আজও কিন্তু আমরা পাইনি। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যারা জেলায় পেনশন পান সেই রকম কিছু পেনশনার তারা পেয়েছেন, আবার সেই পেনশনারদের অনেকের নাম পোর্টালে নেই ফিনান্স ডিপার্টমেন্টের, ফলে তারা পাননি। কেএমসি এলাকার যে পেনশনাররা রয়েছেন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার বিভিন্ন ব্যাংক থেকে যারা পেনশন তোলেন তারা আজও পাননি। সুপ্রিম কোর্টের রায়ে কোথাও নেই, অথচ রাজ্য সরকার কর্মরত ABC সরকারি কর্মচারীদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে 2 বছরের জন্য ঢুকিয়ে দিয়েছেন। আবার যে হিসেবে দিয়েছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মেনে একটা কল্পিত সিপিআই তৈরি করেছেন। আমরা সবাই জানি 1982 ধরে 1/4/2006 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছিল 536 পয়েন্ট, সেটাকে 605 করে দিয়ে একেবারে কল্পিতভাবে আমাদের প্রাপ্যটা দুভাবে বঞ্চিত করেছেন। প্রথম ভাগ হচ্ছে যে রোপা 2009-এ অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে, ডিএ বলুন, বাড়ি ভাড়া ভাতা বলুন, গণনা করা হবে বেসিক পে, তার সঙ্গে গ্রেড পে, তার সঙ্গে ডাক্তারবাবুদের ক্ষেত্রে এনপিএ অর্থাৎ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যোগ করে যে অর্থাঙ্ক হবে তার উপর হিসেব করা হবে। রাজ্য সরকার প্রথমেই যেটাতে মেরেছেন, বঞ্চিত করেছেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র বেসিক পের উপর গণনা করেছেন। দ্বিতীয় যে জায়গাটা ঘা দিয়েছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 536-এর জায়গায় 605 করেছেন। এখন ডিনোমিনেটর অর্থাৎ একটা ভগ্নাংশের নিচের দিকে যেটা থাকে লব এবং হরে যেটা থাকে সেটা যত বাড়ে তত প্রাপ্যটা কমে। সেই হিসেবে 536 থেকে কল্পিতভাবে 605 করে দিয়ে আমাদের প্রাপ্যটা কমিয়েছেন। তারপরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মেনে তারা বলেছেন যে 2011 থেকে নাকি তারা নিজস্ব রাজ্যভিত্তিক সিপিআই তারা করেছেন, সেই সিপিআই এর ভিত্তিতে দিয়েছেন। ফলে আমাদের যা প্রাপ্য তার 43% আমরা পেয়েছি, 57% ওই তৃণমূল সরকারকে কাট মানি হিসেবে আমাদের দিয়ে দিতে হয়েছে। অন্যান্য রাজ্যকর্মী অর্থাৎ যারা গ্র্যান্ট ইন এডে বেতন পান তাদের কেউ এখনো পর্যন্ত 1 পয়সা পাননি। তাদের জন্য একাধিক প্রশাসনিক অর্ডার হয়েছে, কিন্তু সেই সব অর্ডারের কোথাও সুপ্রিম কোর্টের রায় মেনে এই অর্ডার হচ্ছে এরকমটা বলা নেই। অর্থাৎ অত্যন্ত স্পষ্টভাবে আমরা বলতে চাই যে মহামান্য সুপ্রিম কোর্টে গত 5ই ফেব্রুয়ারি 2026 ঐতিহাসিক রায় দিলেও
রাজ্য সরকার, পূর্বতন রাজ্য সরকার তার কর্মী বিদ্বেষ এবং কর্মী স্বার্থ বিরোধী মানসিকতার কারণে সেই রায় মানেননি এবং আমরা কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট নির্দেশিত যে প্রাপ্য সেটা পাইনি এবং একটা বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে। এক বিভাজন হচ্ছে কর্মরত কর্মচারীরা তাদের টাকাটা ABC গ্রুপে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা বিভাজন। দ্বিতীয় বিভাজন সরকারি কর্মচারীদের একটা অংশকে দেওয়া হয়েছে, আর একটা অংশ এখনো পাননি, অর্থাৎ KMC এলাকার যারা পেনশনার তারা পাননি। আবার অন্যান্য রাজ্যকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী তাদেরকেও তাদের প্রাপ্যটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তা ইন্দু মালহোত্রার কমিটি তৈরি করে দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। তা মহামান্য ইন্দু মালহোত্রার কমিটি 8টি বৈঠক করেছেন সরকারের সঙ্গে এবং সরকারের সঙ্গে বৈঠক করে ইন্দু মালহোত্রার কমিটির অনুমোদনেই এই 2 বছরের জন্য প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীদের টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্দু মালহোত্রার কমিটি এই 8টি বৈঠকে কিন্তু কর্মী সংগঠনের কাউকে ডাকেননি। মামলায় 4টি পক্ষ, মূলত 4টি পক্ষ। একটি হচ্ছেন পিটিশনার রাজ্য সরকার, বাকি 3টি পক্ষ হচ্ছে মূল মামলাকারী সংগঠন রেসপন্ডেন্ট নাম্বার 1 কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, 2 নম্বর হচ্ছে মামলায় প্রথম দিন থেকে যুক্ত সংগঠন রেসপন্ডেন্ট নাম্বার 2 ইউনিটি ফোরাম এবং মামলায় 2022 সালে 13ই এপ্রিল যুক্ত হয়েছেন যারা সেই কর্মচারী পরিষদ রেসপন্ডেন্ট নাম্বার 3। দুর্ভাগ্যের বিষয় এই 8টি বৈঠকে এই 3 রেসপন্ডেন্টের কাউকে না ডেকে ইন্দু মালহোত্রার কমিটি শুধুমাত্র রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই সুপ্রিম কোর্টের রায় রূপায়ণ করাটা এতটা জটিল এবং বিভ্রান্তিকর করে তুলেছেন যে আমরা চূড়ান্ত আতঙ্কিত। তা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে গত 24শে এপ্রিল, গত 27শে এপ্রিল এবং গত 1 মে আমাদের এই 3 রেসপন্ডেন্টের সঙ্গে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকের কথা ছিল। 24শে এপ্রিলের বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়, 1 মের বৈঠকটিও বাতিল হয়ে গেছে। ফলে আমাদের বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, কারণ আমরা আইনজীবীদের জন্য এবং আমাদের জন্য বিমানের টিকিট কেটেছি, সেই টিকিট কাজে লাগেনি, নষ্ট হয়েছে। 27শে এপ্রিল আমাদের সঙ্গে মাননীয় ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকও ইন্দু মালহোত্রা কমিটির ফুল বেঞ্চের সঙ্গে নয়, বৈঠক হয়েছে কেবলমাত্র ডেপুটি সিএজি ওই 4 সদস্যের কমিটির একজনের নেতৃত্বে তিনিই ছিলেন, বাকি 3 সদস্য কিন্তু ছিলেন না। ফলে ফুল বেঞ্চের সঙ্গে আমরা আলোচনা করার কোনো সুযোগ পাইনি। কিন্তু সেখানে আমরা অত্যন্ত স্পষ্টভাবে আমাদের সংগঠনের পক্ষে আমি এবং আমাদের আইনজীবী ফিরদৌস শামীম, অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস আইনজীবী এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত ছিলাম। আমি এবং ফিরদৌস শামীম অত্যন্ত স্পষ্ট ভাষায় আমাদের বক্তব্য ডেপুটি সিএজিকে আমরা জানিয়েছি। অন্যান্য 2টি সংগঠন অর্থাৎ ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদের, ইউনিটি ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন দেবপ্রসাদ হালদার, ইউনিটি ফোরামের কনভেনার এবং তার আইনজীবী, এবং কর্মচারী পরিষদের পক্ষে কোনো কর্মী নেতা উপস্থিত না থাকলেও তাদের আইনজীবী গুড্ডু সিং হাজির ছিলেন। আমরা একসঙ্গে এক সুরে ইন্দু মালহোত্রার কমিটির সামনে গত 27শে এপ্রিল ওই ডেপুটি সিএজিকে আমাদের বক্তব্য জানিয়েছি। কিন্তু সেই মিটিংয়ের কোনো মিনিটস আজ পর্যন্ত আমরা পাইনি। যদিও সেদিনই আমরা বলেছিলাম যে আমরা দিনের শেষে কর্মী সমাজের কাছে দায়বদ্ধ, তাদের কাছে আমাদের প্রমাণ করার দায় আছে যে আমরা মালহোত্রা কমিটির সামনে ঠিক কী বললাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজও তার মিনিটস আমরা পাইনি। স্বাভাবিকভাবে মিনিটস না পেলে আমরা কি বলেছি আর কতটুকু তার গ্রহণ করেছেন এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারছি না, তা কর্মচারীরা জানতে পারছেন না। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে একটা বিষয় বলেছি যে যেহেতু অন্যান্য রাজ্যকর্মীরা, KMC এলাকার পেনশনাররা, সরকারি কর্মচারী পেনশনাররা, তারপরে আপনার ডেইলি রেটের যে কর্মচারী আছে তারা কিন্তু ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের দৈনিক মজুরির বৃদ্ধি হয়, অর্থাৎ এই টাকাতেও
হোমগার্ড আছে, সিভিল ডিফেন্সের আছে, বিভিন্ন যারা ডেলি রেটেড কর্মচারী আছেন, অর্থাৎ এই সুপ্রিম কোর্টের রায় কিন্তু এদেরও উপকৃত হওয়ার কথা। এদের সম্পর্কে কোনো বক্তব্য এখনও রাজ্য সরকার জানাননি। বিশেষত যে ওয়ার্ক চার্জ কর্মচারী আছেন, যারা অত্যন্ত দুঃখজনকভাবে তারা স্থায়ী এস্টাবলিশমেন্টের আন্ডারে হলেও তাদের না আছে কোনো প্রমোশন, বছরে একটা ইনক্রিমেন্টের বাদে অতিরিক্ত এই ডিএ ছাড়া তাদের আর কিছু প্রাপ্য নেই। তারা পদোন্নতি পান না, তারা যে পদে যোগ দেন সেই পদেই তাদের শেষ পর্যন্ত চাকরি করে যেতে হয় অবসর গ্রহণ পর্যন্ত। তাদের ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার কোনো রকম নির্দেশ জারি করেননি। তো আমরা এই সমস্ত বিষয়গুলো ডেপুটি সিএজির কাছে উপস্থাপন করেছি এবং স্পষ্টভাবে তাকে বলেছি যে রাজ্য কর্মীদের এই রায় রূপায়ণের ক্ষেত্রে তাদের যে ক্ষোভ বিক্ষোভ বা তাদের বক্তব্য সেটা জানানোর জন্য কোনো ব্যবস্থা নেই। ডেপুটি সিএজি বলেছিলেন কেন ওয়েবসাইট আছে রাজ্য সরকারের এ সংক্রান্ত, সেখানে আপনারা জানাবেন। আমরা স্পষ্টভাবে বলি এ সংক্রান্ত কোনো ওয়েবসাইট নেই, যার ফলে আমরা ডেপুটি সিএজির কাছে অত্যন্ত স্পষ্টভাবে তিনটি সংগঠনের পক্ষ থেকে দাবি করেছি। প্রথম এই দাবিটি তুলেছেন আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম। তা আমরা দাবি তুলেছি যে ইন্দু মালহোত্রার কমিটি রাজ্য সরকারকে নির্দেশ দিন যে একটা গ্রিভেন্স উইন্ডো খোলার জন্য, যে উইন্ডোতে প্রত্যেকটি কর্মচারী, প্রত্যেকজন পেনশনার তাদের ক্ষোভ, এই রায় রূপায়ণ সংক্রান্ত বিষয়ে তাদের বক্তব্য, তাদের অপ্রাপ্তি, এই বিষয়গুলো যাতে তারা জানাতে পারেন। এখনো পর্যন্ত হয়নি। আগামীকাল সুপ্রিম কোর্টের মামলার শুনানি আছে। তা যেহেতু ইন্দু মালহোত্রার কমিটির সঙ্গে 24 এপ্রিল এবং 1 মের বৈঠক দুটি হলো না, ফলে আমরা ইন্দু মালহোত্রার কমিটির সামনে ফুল বেঞ্চের সামনে আমাদের বক্তব্য কিন্তু জানাতে পারলাম না। কেবলমাত্র ডেপুটি সিএজির কাছে আমাদের বক্তব্য জানালাম। তার কতটা গ্রহণ হয়েছে, কতটা বর্জিত হয়েছে সেটাও আমরা আজ পর্যন্ত জানতে পারিনি। আমরা জানি না আগামী 6 তারিখ মহামান্য সুপ্রিম কোর্টে কী হবে। 3টের সময় শুনানি আছে, আমরা যাচ্ছি, আমাদের আইনজীবীরাও যাচ্ছেন। তা আমরা দেখি মহামান্য সুপ্রিম কোর্টে 6 তারিখ কী হয়। আমরা একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে তৃণমূল নেতৃত্বাধীন সরকারের কর্মী বিদ্বেষ এবং কর্মী স্বার্থ বিরোধী দৃষ্টিভঙ্গির কারণেই দীর্ঘদিন ধরে এই মামলা, দীর্ঘ 11 বছরে মামলা পড়েছে, 10 বছর ধরে এই মামলা ঝুলে আছে। আমাদের মামলাটা করতেও হয়েছে এই রাজ্য সরকার যেহেতু এই বকেয়া ডিএর টাকাটা দিতে অস্বীকার করেছিলেন। রূপা 2009-এ যে সাংবিধানিক প্রতিশ্রুতি পূর্বতন সরকার শাসক দল রেখে গিয়েছিলেন, সরকার একটা কন্টিনিউইং বডি, পরবর্তীকালে শাসক দলে যেই আসুক সেই কন্টিনিউইং বডি হিসেবে সরকার সেই কনস্টিটিউশনাল কমিটমেন্ট মানতে বাধ্য। পূর্বতন তৃণমূল সরকার এই কমিটমেন্ট মানেননি বলেই আমাদের আদালতে যেতে হয়েছে। 2018 সালের সুনির্দিষ্ট রায় যে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট এবং ডিএ ক্যালকুলেশন করার একমাত্র সূচক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এগুলো বলে দেওয়ার পরেও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট সুনির্দিষ্ট রায় দেওয়ার পরেও আমরা আমাদের প্রাপ্যটা পাইনি। এমনকি দুর্ভাগ্যের বিষয়, গত 5ই ফেব্রুয়ারি একেবারে সময়ভিত্তিক রায় দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। আমরা ভেবেছিলাম যে একেবারে নির্দিষ্ট সময় ভিত্তিক, কোন সময়ের মধ্যে ইমিডিয়েটলি এরিয়ার ডিএ 25% দিতে হবে, বাকি 75%-এর একটা পার্ট 31শে মার্চের মধ্যে দিতে হবে, বাকিটা 15ই মের মধ্যে দিয়ে দিতে হবে। এরকম সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়ার পরেও এবং সুপ্রিম রায়ের এই যে ডাইরেকশন, সেটা রাজ্য সরকার কতটা পালন করছেন, আদৌ করছেন কিনা, এটা নজরদারি করার জন্য একটা সুপ্রিম কোর্ট নিজেই একটা কমিটি করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা এবং 2টি হাইকোর্টের 2 অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সিএজি অফিসের একজন অফিসার যিনি ডেপুটি সিএজি, অত্যন্ত উচ্চপদস্থ অফিসার, তাদের নিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত কিছু করার পরেও আমরা এটা বুঝতে পেরেছি, সরকার যদি মহামান্য সুপ্রিম কোর্টের রায় মানতে গড়িমসি করে তাহলে কিন্তু সমস্যা হয়। সুপ্রিম কোর্ট সময়ভিত্তিক রায় দিয়ে দিলেও সেই রায় সরকার পালন করেন না। এখন এই রায়ে নতুন শাসক দল এসেছেন,
সরকারের ভূমিকা কি হয় এটার উপর অনেকটা নির্ভর করছে। আমরা আগামী 6 তারিখ তার একটা আভাস নিশ্চয়ই পাব। আমরা আগামীকাল আমরা যাব। তবে এখনো পর্যন্ত তো সরকার তৈরি হয়নি, সেক্ষেত্রে এখন আগামীকাল হয়তো পূর্বতন সরকারের সিদ্ধান্ত মতোই রাজ্যের আইনজীবীরা ভূমিকা নেবেন, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যে মামলা হবে সেখানে যে নতুন সরকার এসেছে সেই সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অনুসারেই সরকার মামলাটায় ভূমিকা নেবেন। আমরা আশাবাদী এবং সুপ্রিম কোর্টের রায় শাসক দলে যেই থাকুন না কেন তাদের যে কার্যকর করতে হবে এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব আমাদের নেই। আমরা জানি যে মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়, সেই সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ মানতে কোনো অঙ্গ রাজ্যের রাজ্য প্রশাসন বাধ্য। এ বিষয়ে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এবং আমরা এটাও জানি যে সমস্ত রাজ্যকর্মীরা অর্থাৎ কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সহ আন্ডারটেকিংসের কর্মচারী সবাই এই রায়ে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ পাবেন। রাজ্য সরকার অত্যন্ত চতুরতার সঙ্গে 2016 থেকে 2019 পর্যন্ত প্রথম পর্যায়ে দেওয়ার প্রক্রিয়া চালু করেছেন, তাও ভুল হিসেব করে ইচ্ছাকৃতভাবে কর্মচারীদের বঞ্চনা করার লক্ষ্যে ভুল হিসেব করে। কিন্তু আমরা এই সমস্তগুলোই সংশোধন করে নিতে পারবো মহামান্য সুপ্রিম কোর্টের আমাদের আবেদনের ভিত্তিতে, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু পরিশেষে আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে যে শ্রমিক এবং মালিক এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা কিন্তু চিরকাল দ্বন্দ্বমূলক। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে যে কোনো শাসক দলের নেতৃত্বাধীন সরকার যখন কর্মচারীদের পক্ষে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাকে অভিনন্দন জানিয়েছি, স্বাগত জানিয়েছি, সমর্থন জানিয়েছি। যেমন এই মুহূর্তে সারা ভারতবর্ষে 6টি রাজ্য সরকার বাদে সমস্ত রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিমে তাদের পেনশন দেয়া। নতুন পুরাতন পেনশন স্কিমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাঙ্কের পেনশন অবসরকালের পরে আমরা পেতাম, আমাদের মধ্যে কোনো অনিশ্চয়তা থাকতো না। কিন্তু নতুন পেনশন স্কিমে পেনশন ফান্ডের টাকাটা খাটানো হচ্ছে শেয়ার বাজারে, শেয়ার বাজারের ওঠা পড়ার উপর ভিত্তি করে, শেয়ার বাজারের অনিশ্চয়তার উপর ভিত্তি করে আমাদের পেনশনটা ঠিক হবে। তা আমরা এর আগেও পূর্বতন বামফ্রন্ট সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম যে তারা পুরানো যে পেনশন স্কিম সেটা বজায় রেখেছিলেন। আবার তৃণমূল সরকার তার প্রবল সমালোচনা করার পরেও আমরা কিন্তু এই ইস্যুতে তৃণমূল সরকারকেও সমর্থন করেছি যে তারা পুরাতন পেনশন স্কিম বাতিল না করে পুরাতন পেনশন স্কিম চালু রেখেছেন। আবার নতুন সরকার এলে আমরা আশা করব এই পুরাতন পেনশন স্কিম চলবে, পুরাতন পেনশন স্কিম চালু থাকবে। আবার যদি সরকার অন্য কোনো রকম সিদ্ধান্ত নেন নিশ্চয়ই আমাদের বিরোধিতা থাকবে। আমরা অত্যন্ত স্পষ্ট বলে দিই, আইএমটিউসি কর্মী হিসেবে বিভিন্ন চা বাগান, জুট মিল, বিভিন্ন কলকারখানায় আমাকে বারবার যেতে হয়। সেখানে গিয়ে আমরা দেখেছি শ্রমিকদের যে অল্প কিছু শ্রমিক মালিকের পক্ষে কথা বলে, শ্রমিক সমাজ তাদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখে, তাদেরকে আক্ষরিক অর্থে দালাল বলে চিহ্নিত করে এবং তাদেরকে মালিক পক্ষের মতোই কর্মচারীদের প্রতিদ্বন্দ্বী শত্রু শ্রেণীর মানুষ হিসেবে গণ্য করেন। আমরা হোয়াইট কালার এমপ্লয়ি, সেখানে যারা কোনো সময় সরকারকে চোখের মণির মতো রক্ষার, কোনো সময় সরকারকে বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষায়, কোনো সময় সরকারকে পেটের লিভারের মতো রক্ষায় স্বঘোষিত দায়বদ্ধতা থেকে সরকারকে সমর্থন করেন, অর্থাৎ মালিককে সমর্থন করেন। আমরা ভদ্রতা বশে তাদের দালাল বলতে পারি না, কিন্তু বাস্তব হচ্ছে তারা শুধু দালাল নয়, তারা কর্মী আন্দোলনের শত্রু এবং কর্মচারী আন্দোলনকে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে সরকারের সামনে যে আমরা উপস্থাপিত করতে পারি না তার এক এবং একমাত্র কারণ যে সরকারি কর্মচারী রাজ্য কর্মীদের একটা বড় অংশ তাদের সুবিধাবাদী মানসিকতা, সবসময় শাসক দলের সঙ্গে থাকবো, অন্যেরা আন্দোলন করে ত্যাগ স্বীকার করে মামলা খেয়ে সাসপেন্ড হয়ে
বিভিন্ন জায়গায় ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলির শিকার হয়ে তারা দাবি আদায় করে আনবে, আমরা সেই সুফল ভোগ করব। এই মানসিকতা থেকে কর্মচারীদের বেরিয়ে আসতে হবে। আপনারা ব্যক্তি নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, আমার কোনো বলার কিছু নেই, বলার অধিকারও নেই, এখতিয়ারও নেই, কিন্তু পেশার স্বার্থে পেশার জায়গায় এসে আপনারা দয়া করে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে সরকারের কাছে আপনার দাবিটা উপস্থাপিত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আগামীকাল সুপ্রিম কোর্টে কর্মচারীদের পক্ষে কিছু সিদ্ধান্ত হবে। এই বিশ্বাস, এই ভরসা নিয়েই আমরা যাচ্ছি। আবারও বলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।